আজকে আমাদের ডিফারেন্সিয়েশনের ক্লাস 1.5 ঘন্টার মধ্যে তো ওইভাবে অনেক কিছু আমাদের মিস যাচ্ছে। একটু গতি তুলবো, তোমরা বোঝার একটু ভালোভাবে ট্রাই করো, মনোযোগ রাখো। তাহলে আমাদের লিমিট কি? কোন একটা ফাংশন এফ অফ এক্স, এখানে যদি এক্স এর মান যদি এর দিকে যদি ধাবিত হয় তাহলে কিন্তু এর সমান হবে না। তাহলে দেখা যাচ্ছে এফ অফ এক্স এর মান ধরলাম এল এর দিকে ধাবিত হচ্ছে। লিমিট এক্স টেন্স টু এ এর জন্য এফ অফ এক্স টেন্স টু এ হলে এফ অফ এক্স টেন্স টু এল হচ্ছে। তাহলে আমরা বলবো যে এটা লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল। এলই হচ্ছে এ এক্স এর মানের জন্য এফ অফ এক্স এর লিমিট। এখন একটা ফাংশন দেখা যাক, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এখানে আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য এফ অফ এক্স এর মান দেখবো। এখানে মানগুলা 2 এর কাছে কাছে নিয়ে যাবো আস্তে আস্তে। এক্স এফ অফ এক্স এক্স এর মান প্রথমে ধরলাম 1.9, 6.1 পর্যন্ত আমরা মান নিব। তাহলে এফ অফ এক্স এর মান কত হচ্ছে? 2.71, বাকিগুলো 0, মানে 4টা 0। তারপরে ধরলাম 1.99, তাহলে এফ অফ এক্স এর মান হচ্ছে 2.97, 0 1 দুটা 0। তারপর এক্স এর মান ধরলাম 1.999, তাহলে এফ অফ এক্স এর মান হচ্ছে 2.997001। তাহলে আমরা দেখতে পারতেছি যদি 2 এর বাম পাশ থেকে যদি এক্স এর মান যদি 2 এর দিকে ধাবিত হয় তাহলে এক্স এর মানটা 3 এর দিকে, এফ অফ এক্স এর মান 3 এর দিকে ধাবিত হচ্ছে। এটাকে আমরা কি বলি? লিমিট এক্স টেন্ডস টু 2 মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3। আবার যদি ডান পাশ থেকে যদি আমরা যাই এক্স এফ অফ এক্স, প্রথমে ধরলাম 2.5, তাহলে 4.75 লিখে 4টা 0। তারপর 2.1 ধরলাম, তাহলে দেখা যাচ্ছে এফ অফ এক্স এর মান আছে 3.31, 4টা 0। এক্স এর মান যদি আমরা 2.001 ধরি তাহলে এফ অফ এক্স এর মান আসে 3.003,001। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকেও এফ অফ এক্স এর মান 3 এর দিকে ধাবিত হচ্ছে যখন এক্স এর মান 2 এর দিকে ধাবিত হয়। এটাকে আমরা কি বলি? লিমিট এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3। এখন আরেকটা ফাংশন দেখা যাক, লিমিট x tends to 1 x minus 1 root over x minus 1। এখানে আমরা ওইভাবে একইভাবে আমরা যদি গ্রাফ দেখি, চিত্র যদি, এটার চিত্র এরকম হবে। এটা আগে আমরা সরলরূপ যদি করি তাহলে x root over x whole square minus 1 divided by root over x minus 1। এখান থেকে তো তোমরা জানো এটা কাটাকাটি করে root over x plus 1 থাকে, কিন্তু এখানে x এর মান 1 হবে না। x এর মান যদি 1 বসাই তাহলে এই জিনিসটা অসংজ্ঞায়িত আসতেছে, ওই জন্য পাশে আমাদের বলে দিতে হবে x does not equal to 1। তা root over x এর গ্রাফ আমরা জানি এরকম। তো root over x plus 1 এর গ্রাফ কেমন হবে? এক ধাপ উপর থেকে এভাবে হবে, কিন্তু এখানে x এর মান 1 হবে না, কারণ x এর মান যদি 1 হয় তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। তাহলে এখানে আমরা কি করি? এখানে একটু ফাঁকা দিয়ে দেই। এটা আমরা যদি x এর মান যদি দেখি, x f of x 1 এর বাম পাশ থেকে যদি দেখি তাহলে 0.999 ধরলাম, তাহলে 1.39500। x এর মান যদি 0.49 ধরি তাহলে f of x এর মান 1.999950 আসে। যদি x এর মান 0.59 ধরি তাহলে f of x এর মান 1.59
5 আসে। তাহলে দেখা যাচ্ছে আমাদের এফ অফ এক্স এর মান 2 এর দিকে ধাবিত হচ্ছে যখন মানে বাম পাশ থেকে যখন আমরা অ্যাপ্রোচ করতেছি। -1 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2। এখন আমরা বাম পাশ থেকে ডান পাশ থেকে দেখি। যদি 1.001 হয় তাহলে 2.00500 আসে। যদি আমরা 1.0001 ধরি তাহলে 2.000050 আসে। যদি 1.0001 ধরি তাহলে 2.000005 আসে। তাহলে আমরা দেখতে পারতেছি যদি ডান পাশ থেকে যদি আসি আমরা এক্স এর মান 1 এর দিকে যদি ডান পাশ থেকে আসি তাহলে আমাদের এদিকেও এফ অফ এক্স এর মান 2 এর দিকে ধাবিত হচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2। এখানে আমরা দুই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি এক্স এর মান আমরা বাম পাশ থেকেও যদি ওই নির্দিষ্ট একটা মানের দিকে যদি ধাবিত করি তাহলে এফ অফ এক্স এর মান ওই নির্দিষ্ট মানের দিকে দুই ক্ষেত্রে একটা নির্দিষ্ট মানের দিকে ধাবিত হচ্ছে। তাহলে আমরা বলে দিতে পারি এই ফাংশনের লিমিটটা 3 হবে। লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3। এখানে বলতে পারি যেহেতু দুই পাশ থেকেই লেফট হ্যান্ড লিমিটও একই আসতেছে রাইট হ্যান্ড লিমিটও একই আসতেছে তাহলে আমরা বলে দিতে পারি লিমিট এক্স টেন্ডস টু 1 অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2। কিন্তু আরেকটা ফাংশন যদি আমরা দেখি লিমিট এক্স টেন্ডস টু 0 1 ডিভাইড বাই এক্স। এখানে আমরা দেখতে পারতেছি যদি আমরা জিরোর বাম পাশ থেকে যদি আমরা নেই মানগুলো নেই সবার প্রথমে নিলাম -0.1 তাহলে -10 আসে। -001 তাহলে -1000 আসে। যদি -0001 নেই তাহলে -10,000 আসে। তাহলে আমরা দেখতে পারতেছি এক্স এর মান যত জিরো কাছাকাছি যাচ্ছে এফ অফ এক্স এর মান তত নেগেটিভ দিকে তত অসীমের দিকে চলে যাচ্ছে। তাহলে গ্রাফটা এরকম হবে। আর যদি আমরা ডান পাশ থেকে যদি জিরোর দিকে পৌঁছানোর চেষ্টা করি ধরলাম প্রথমে 0.1 তাহলে আসতেছে 10, 0.01 তাহলে 100, 0.0001 তাহলে 10,000। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান যদি জিরোর দিকে ধাবিত হয় ডান পাশ থেকে তাহলে এফ অফ এক্স এর মান প্লাস ইনফিনিটিভের দিকে চলে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস আসতেছে কত মাইনাস ইনফিনিটিভ। আর লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস আসতেছে হচ্ছে ইনফিনিটিভ। এখানে দুই পাশ থেকে লিমিট আলাদা দিকে যাচ্ছে এই জন্য আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না যে এই ফাংশনের লিমিট কত। আর আমরা জানি যে 1/x এর গ্রাফটা এরকম হয়। আর এই জন্য 1/0 এর মান আমরা ম্যাথমেটিশিয়ানরা একে অনির্ণেয় বলে, কারণ আমরা ঠিকভাবে বলতে পারি না এর মান ইনফিনিটিভ হবে কিনা মাইনাস ইনফিনিটিভ হবে। আর 0/0 একে অসংজ্ঞিত বলে কারণ এর সঠিক ডেফিনিশনটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি যে এটার ঠিক কি হবে এই মানটা। আর এটার গ্রাফ আমরা দেখলাম একটু, এটার গ্রাফ হবে এরকম। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা বিন্দুতে লিমিট যদি এক্সিস্ট করতে চায় তাহলে দুই পাশ থেকে একটা নির্দিষ্ট মানের দিকে আসতে হবে। আর সেটা যদি না হয় তাহলে সেটার সঠিক লিমিট আমরা পাবো না। যে এটার জন্য আমরা লিমিট পেলাম, এটার জন্য আমরা লিমিট পাচ্ছি,
কিন্তু এটার জন্য আমরা লিমিট পাচ্ছি না। একটা গাণিতিক উদাহরণ দেখা যাক, যে অনেক সময় তোমাদের অ্যাডমিশনের প্রশ্ন আসে যে এই বিন্দুতে ফাংশনটির লিমিট বিদ্যমান কিনা। যেরকম লিমিট x টেন্ডস টু 2 e টু দি পাওয়ার x প্লাস 2। এখানে আমাদেরকে দেখতে হবে কি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান কিনা। প্রথমে দেখা যাক লেফট হ্যান্ড লিমিট দে, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস e টু দি পাওয়ার x প্লাস 2, এটা সমান কত আসে? এটা সমান ধরতে গেলে x এর মান অবশ্যই তাহলে কি হচ্ছে 2 থেকে ছোট হবে, যেহেতু বাম পাশ থেকে আসতেছে। তাহলে x প্লাস ধরি x প্লাস h ইজ ইকুয়াল টু 2, সুতরাং x ইজ ইকুয়াল টু 2 মাইনাস h। এখানে যদি x টেন্ডস টু 2 হয় তাহলে h টেন্ডস টু 0 হবে। সুতরাং এই লিমিটটা আমরা কি নিতে পারি, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2 মাইনাস h প্লাস 2, যেহেতু h এর মান 2 মানে 0, তাহলে e টু দি পাওয়ার 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 4। এখন আমরা রাইট হ্যান্ড লিমিট দেখলাম, দেখি লিমিট x টেন্ডস টু 2 প্লাস, এটা লেফট হ্যান্ড লিমিট, 2 প্লাস e টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 1। এটা আমাদেরকে বের করতে হবে, ওটা আমরা বের করি। এখানে x এর মান অবশ্যই 2 থেকে বড়, যেহেতু ডান পাশ থেকে আসতেছে। সুতরাং আমরা ধরি x ইজ ইকুয়াল টু 2 প্লাস h, এটা আমরা ধরবো যেহেতু x এর মান 2 থেকে বড়। এখানে যদি x এর মান যদি 2 এর দিকে অ্যাপ্রোচ করে, মানে x টেন্ডস টু 2 হলে h টেন্ডস টু 0 হচ্ছে। সুতরাং আমরা কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2 প্লাস h প্লাস 2 ইজ ইকুয়াল টু, এখানে h এর মান 0, তাহলে e টু দি পাওয়ার 2 প্লাস 0 প্লাস 2 সমান e টু দি পাওয়ার 4। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটও দুটাই সমান হচ্ছে। সুতরাং আমরা বলে দিতে পারি লিমিট x টেন্ডস টু 2 e টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 4। তাহলে আমরা যে লিমিট যে এখন শিখছি সেখানে লিমিটের একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো কোনো একটা ফাংশন বিচ্ছিন্ন কিংবা অবিচ্ছিন্ন সেটা আমরা দেখি। যেরকম এই ফাংশনটা, এখানে কোনো একটা বিন্দুতে কিন্তু x এর কোনো মানের জন্য কিন্তু f of x অসংজ্ঞায়িত নয়, মানে গ্রাফটা একদম স্মুথ, একদম কন্টিনিউয়াস। কিন্তু এখানে দেখা যাচ্ছে x এর মান যদি 1 বসাই তাহলে গ্রাফটা অসংজ্ঞায়িত হচ্ছে। তাহলে এই ফাংশনটা আমাদের কি হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে। আর এখানে তো কথাই নাই, এখানে তো দেখতে পারতেছে এই দিক থেকে মাইনাস ইনফিনিটিভ এর দিকে গেছে, আবার ওই দিক থেকে প্লাস ইনফিনিটিভ এর দিকে চলে গেছে। সুতরাং আমাদের ফাংশন যে বিচ্ছিন্ন হবে অথবা অবিচ্ছিন্ন হবে সেটা চেনার উপায় কি, প্রথমত লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x সমান লিমিট x টেন্ডস টু a প্লাস f of x, এই দুটা সমান হতে হবে। শুধু এটাই না, একই সাথে আবার এখানে আমরা দেখছি f of 1 এর জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত আসছে, সেটার জন্য এটা বিচ্ছিন্ন। সুতরাং একই সাথে আমাদেরকে সমান সমান এই দুটার মান f of a এর সমান হতে হবে। যেরকম আমাদের ওই প্রথম গ্রাফটা দেখলাম যে 2 এর জন্য আমাদের এখানে গ্রাফটা একদম অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন নয়, মানে একদম কন্টিনিউয়াস। এরকম ম্যাথ তোমরা করছোই, তারপরে একটা দেখাই আমি। বইয়ের অঙ্ক এটা অবশ্য। f of x is equal to x square minus 4 divided by x minus 2 যখন x does not equal to 2, আর f of x is equal to 3 যখন x is equal to 2।
তাহলে এই ফাংশনের গ্রাফটা কেমন হবে? এই ফাংশনের গ্রাফটা হওয়ার কথা সেটা এখানে আমরা বিন্দু বসায় আমরা করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো ওইখানে এই ফাংশনটা আমরা যে কাজ করছিলাম, যে ফাংশনটাকে সরল আকারে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এক্স এর যে মানের জন্য এটা অসংজ্ঞায়িত হবে সেই মানটা আমরা এক্সক্লুড করে দিলাম। এটাকে আমরা যদি সরল আকারে নিয়ে আসি তাহলে এক্স প্লাস টু আসে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু, কিন্তু এখানে এক্স ডাজ নট ইকুয়াল টু টু, সুতরাং এক্স প্লাস টু এর গ্রাফ তো আমরা জানি কেমন হয়, এরকম হবে, কিন্তু এক্স এর মান টু হবে না, এজন্য এখানে একটা গ্যাপ দিতে হবে। আর এখানে দেখতে পারতেছি এফ অফ এক্স এর মান 3 যখন এক্স ইজ ইকুয়াল টু 2। এখানে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে 2,3। তাহলে আমরা গ্রাফ থেকে বলতে পারতেছি যে ফাংশনটা এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে বিচ্ছিন্ন হয়ে আছে, অবিচ্ছিন্ন নয়। কিন্তু এটা তো খাতা কলমে লিখতে হবে এই নিয়ম অনুযায়ী। তো আমরা কি লিখবো? লিমিট x টেন্ডস টু 2 মাইনাস x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 সমান লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, এখানে যেহেতু আমরা আগে বলছি যে লিমিটে আমরা করি কি x এর মান 2 এর দিকে আমরা ধাবিত করব, কিন্তু কখনো 2 হবে না, ওই জন্য আমরা এখানে x মাইনাস 2 দুই পাশ থেকে ভাগ করে কেটে দিতে পারি, সুতরাং x প্লাস 2 থাকে, এখানে 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, সুতরাং এটার মান 4 আসতেছে। আবার রাইট হ্যান্ড লিমিট দেখা যাক, x টেন্ডস টু 2 প্লাস x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 প্লাস, এখানেও আমরা কাটাকাটি করে দিতে পারি, যেহেতু x এর মান এখানে 2 নয় কিন্তু 2 এর কাছাকাছি কোনো একটা, সুতরাং x প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। কিন্তু f অফ x কত হচ্ছে? f অফ 2 কত হচ্ছে? f অফ 2 হচ্ছে 3। এই দুটা সমান কিন্তু এটা সমান নয়, তাই আমরা বলতে পারি যে এই ফাংশনটা x ইকুয়াল টু 2 বিন্দুতে বিচ্ছিন্ন। লিমিট তো তোমরা করা শিখছই টেক্সট বুক থেকে, এখন কিছু কিছু আছে যেগুলো আমাদের টেক্সট বুকে নেই কিন্তু অ্যাডমিশনে আসে, সেরকম একটা দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার 2 প্লাস সাইন স্কয়ার x ডিভাইডেড বাই x প্লাস 100। এটা করতে গেলে আমাদেরকে একটা থিওরেম খাটাইতে হবে, সেটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেমটা কি? স্যান্ডউইচ থিওরেমটা এরকম, ধরে নাও একটা ফাংশন এরকম, তার গ্রাফটা একটা ফাংশন h অফ x, তার গ্রাফটা এরকম, আরেকটা ফাংশন g অফ x, সেটার গ্রাফটা এরকম, আরেকটা ফাংশন f অফ x এরকম। এখানে x এর সকল মানের জন্যই আমরা কি বলতে পারি? h অফ x is greater than equal to f of x is greater than equal to g of x। এখানে অনেক সময় দেখা যায় যে h of x আর g of x এর মান আমরা বের করতে পারতেছি কিন্তু f of x এর মান আমরা বের করতে পারতেছি না। আর একই সাথে ওই সময় দেখা যাচ্ছে h of x আর g of x সমান হচ্ছে, সুতরাং আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এই তিনটার মান তখন সেম হয়ে যাবে। তাহলে h of x is equal to g of x হলে f of x is equal to h of x is equal to g of x। সুতরাং এটা আমরা কিভাবে করব? এটা একটা বিন্দুতে হয়তো আমরা দেখতেছি যে এইটার মান আর এটার মান আমরা ইকুয়াল দেখতেছি, কিন্তু এটার মান আমরা বের করতে পারতেছি না, বের করা অনেক কঠিন হয়ে যাচ্ছে।
তখন সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা আর এটা সমান, সুতরাং এই তিনটা নিশ্চয়ইভাবে সমান হয়ে যাবে। তাহলে এটা কিভাবে করব এই থিওরেম খাটায়? প্রথমে দেখতেছি যে আমরা জানি যে সাইন এক্স এর লিমিট কি -1 থেকে +1, কিন্তু সাইন স্কোয়ার এক্স এর লিমিট মানে রেঞ্জটা কি হয়? সাইন স্কোয়ার এক্স এর লিমিট হয় হচ্ছে 0 থেকে 1। এখন আমাদেরকে এই ফাংশনটাকে এই আকারে নিয়ে আসতে হবে। এই আকারে নিয়ে আসতে হলে কি হবে? প্রথমে 2 দিয়ে যোগ করতে হবে দুই পাশেই, তিন পাশেই। এরপর কি করতে হবে? এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলাম এক্স স্কোয়ার দিয়ে। এরপর কি করতে হবে? এক্স প্লাস 100 দিয়ে ভাগ করে দিতে হবে। আমরা ভাগ করে দিলাম। x plus 100 is less than equal to 3। হ্যাঁ, x স্কোয়ার হবে x plus 100। আমরা এটার মান আমরা যদি আমরা লিমিট বসাই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x square by x plus 100 is less than equal to x tends to infinity x square 2 plus sine square x divided by x plus 100 is less than equal to limit x tends to infinity 3x square divided by x plus 100। তাহলে আমরা এটার মান আর এটার মান বের করব। যদি বের করে দেখি যে এই দুটার মান সেম আসে, তাহলে আমরা বলতে দিতে পারি এটার মানও ওটাই হবে। তাহলে এটার মান আমরা যদি দেখি তাহলে কি আসে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে লব আর হরকে x দিয়ে ভাগ করে দিলে কি হয়? 2x ডিভাইডেড x প্লাস 100 ডিভাইড বাই x। এখানে x এর মান যদি আমরা ইনফিনিটিভ বসাই, না এখানে 1 থাকে। x এর মান যদি আমরা ইনফিনিটিভ বসে দেই, তাহলে উপরে ইনফিনিটিভ থাকতেছে, নিচে 1 প্লাস 0, তাহলে এটা তো ইনফিনিটিভই। আর এখানে যদি আমরা বসাই ইনফিনিটিভ, লব আর হরকে x দিয়ে ভাগ করে দিলাম, 3x বাই 1 প্লাস x ডিভাইড বাই 100, মানে x 100 ডিভাইড বাই x। এখানে x এর মান ইনফিনিটিভ বসাইলে ইনফিনিটিভ 1 প্লাস 0 ইনফিনিটিভ। তাহলে এই দুটাই যেহেতু ইনফিনিটিভ আসতেছে, তাহলে আমরা বলে দিতে পারি যে এটার মানও হচ্ছে ইনফিনিটিভ হবে। সুতরাং লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ x স্কোয়ার বাই 2 প্লাস sin square x divided by x plus 100 is equal to infinity। সেটা আমাদেরকে এইভাবে মানে দেখাতে হবে, মানে দেখতে হবে যে এই স্যান্ডউইচ থিওরাম খাটে কিনা। স্যান্ডউইচ থিওরাম যদি খাটাই, তাহলে এই জিনিসটা হবেই, ওই ওই ম্যাথগুলো এইরকম অ্যান্সার আসবেই। আর যদি না আসে, তাহলে বুঝবা সেখানে স্যান্ডউইচ থিওরাম খাটবে না, সেটা অন্য নিয়মেই করতে হবে, স্যান্ডউইচ থিওরাম দিয়ে হবে না যদি দেখি সমান না আসে। তোমরা বাসায় একটা প্র্যাকটিস করতে পারো, এখানে না, বাসায় গিয়ে। সেটা হচ্ছে যে সিম্পল x টেন্ডস টু 0 x স্কোয়ার sin 1 ডিভাইড বাই x। এটার মান তোমরা বাসায় করবে প্র্যাকটিস, এটার মান 0 আসার কথা, না? হ্যাঁ, স্যান্ডউইচ থিওরাম। এখানে সাইন থাকবে, সাইন, আর সাইনের ফাংশনটা এমন ভাবে থাকবে সাইন অথবা কস, যে আমরা বুঝতে পারতেছি না এখানে কোন রুল খাটাবো। তখন আমরা স্যান্ডউইচ থিওরাম দিয়ে দেখবো যে আমাদের এই এই রুল দিয়ে হয় কিনা। এখন আমরা দেখবো লপিটালস রুল। লপিটালস রুলটাকে কি রকম? ধরো একটা ফাংশন, মানে লিমিট x টেন্ডস টু 0 sin twice x divided by 2x square plus 2। এটা তো আমরা স্বাভাবিক নিয়মে আমরা করতে পারতেছি,
কিন্তু অনেকগুলা ম্যাথ আছে যেগুলো আমরা স্বাভাবিক নিয়মে করতে পারি না, অনেক কঠিন হয়ে যায়। সেসব ক্ষেত্রে আমরা লপিটাল রুলস প্রয়োগ করব। আপাতত এখানে আমি লপিটাল রুলটা আমি প্রয়োগ করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। সেটা হচ্ছে লব আর হরকে দুটাকে কি করা হয়, ডিফারেন্সিয়েট করা হয়। ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই, x টেন্ডস টু 0, 2 cos x divided by 4x plus cos twice x. থ্যাংক ইউ। এখানে আমরা x এর মান আমরা যদি 0 বসাই দেই তাহলে আমাদের 4x plus 0, হ্যাঁ সরি এখানে আমরা 0 বসাইতে পারিনি, কিন্তু আমরা এখানে x এর মান 0 বসাই দিতে পারতেছি। 0 বসাই দেই, হ্যাঁ আসে, কিন্তু আমি অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এটা twice x plus 2, তাহলে 1 আসবে। এটার কিছু মানে এই রুলটা প্রয়োগের জন্য আমাদেরকে কি করতে হবে, 0/0 অথবা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকারে থাকতেই হবে, তা না হলে এই রুলটা আমরা প্রয়োগ করে দেখবো অঙ্ক মিলতেছে না। তাহলে একটা দেখা যাক যেগুলো আমরা স্বাভাবিক নিয়মে করতে পারবো না, কিন্তু লপিটালস রুল আমরা প্রয়োগ করলে আমরা করতে পারতেছি। e to the power x minus e to the power minus x plus 2 sin x minus 4x divided by x to the power 5. এটার অ্যান্সার, হ্যাঁ নিচে 2 আর উপরে হচ্ছে, মানে শর্ত পড়ে দিলাম আমি শর্তটা। আচ্ছা নাও এটা এবার খুশি, হ্যাঁ এবার হয়েছে নাও। আচ্ছা এটা আমরা কি দেখতেছি কি, এখানে x এর মান যদি 0 বসাই তাহলে উপরেও 0 নিচেও 0, তাহলে এটা 0/0 ফর্মে আসতেছে। সুতরাং আমরা এখানে লপিটালস রুল যদি খাটাই, দুই পাশে লব আর হরকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সুতরাং e to the power x plus e to the power x plus 2 cos x 4 divided by 5x to the power 4 আসে। এখানে যদি আমরা আবার x এর মান যদি আবার 0 বসাই দেখি, তাহলে আবার দেখতেছি 1 plus 1 plus 2 সমান 4 minus 4 0, এটা তো 0, এটা আবার 0/0 আকারে আসতেছে। সুতরাং আমরা আবার এখানে লপিটালস রুল খাটাবো, মাইনাস x, এটা e to the power x minus e to the power minus x minus 2 sin x divided by 20 x cube। এখানে আমরা আবার দেখতেছি আবার 0 আসে, 0/0 ফর্মে আসতেছে। সুতরাং আমরা আবার লপিটালস রুল খাটাবো, e to the power x আবার ডিফারেন্সিয়েট যদি করি তাহলে e to the power x plus e to the power minus x minus 2 cos x divided by 60x square। এখানে আমরা যদি আবার x এর মান 0 দিয়ে দেখি, আবার 0/0 ফর্ম আসতেছে। সুতরাং আবার আমরা করতে পারবো x tends to 0, e to the power x minus e to the power minus x plus 2 sin x divided by 120x। এখানে আমরা আবার দেখতেছি আবার 0/0 আসতেছে। সুতরাং আমরা আবার লপিটালস খাটাতে পারবো, x tends to 0, e to the power x plus e to the power minus x plus 2 cos x divided by 120 আসে। এখানে আমরা x এর মান 0 বসাই দিতে পারি, যেহেতু হরে আর কোনো x নাই। যতক্ষণ পর্যন্ত দেখবো হরে x থাকতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই রুলটা আমরা খাটাবো, আর দেখবো 0/0 অথবা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ ফর্মে আসে কিনা। তাহলে 1 plus 1 plus 1 divided by 120 সমান সমান 1/40 আসে অ্যান্সার। ও হ্যাঁ 2, তাহলে 1/30। এই তিনটা ম্যাথ তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এটার অ্যান্সার হয়তো বা এটার অ্যান্সার 1 minus ln b ডিভাইড বাই 1 plus ln b আসে। এটার অ্যান্সার আসে হচ্ছে 3/2।
আর এটার অ্যান্সার আসে ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকারে একটা দেখা যাক। লিমিট x টেন্ডস টু a ln cos pi x divided by 2 divided by ln 1 minus x। এখানে যদি x এর মান যদি আমরা 0 বসাই তাহলে দেখা যাচ্ছে উপরেরটাও ইনফিনিটিভ আকারে আসতেছে, নিচেরটাও ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটিভ অবশ্য ইনফিনিটিভিটি সেটা। তো এখানে আমরা লপিটাস রুল যদি খাটাই তাহলে x টেন্ডস টু 1 1 divided by cos pi x divided by 2 into sin minus sin pi x divided by 2 into pi by 2 divided by 1 divided by 1 minus x into minus 1 x tends to 1। এখানে আমরা কি দেখতেছি, এটা উপরে চলে যাচ্ছে তাহলে 1 minus x মাইনাস থাকতেছে, এখানেও মাইনাস থাকতেছে, মাইনাস থেকে কি হচ্ছে এখানে আমরা দেখতেছি cot pi x divided by 2 হচ্ছে। এখানে আমরা আবার লপিটাস রুল খাটাতে পারি, কারণ এখানে 0/0 ফর্মে চলে আসছে, এটা 0/0 ফর্ম, এটা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ ফর্ম। এখানে যদি লপিটাস রুল যদি খাটাই লিমিট x টেন্ডস টু 1, এখানে মাইনাস মাইনাস কাটা যায়, মাইনাস 1 ডিভাইডেড বাই cos x স্কয়ার pi x বাই 2, এখানে পাই বাই 2 ছিল, ইন্টু পাই বাই 2। এই পাই বাই 2 আর এই পাই বাই 2 কেটে যায়, যে কি থাকতেছে লিমিট x টেন্ডস টু 1, হ্যাঁ মাইনাস সাইন স্কয়ার পাই এক্স ডিভাইড বাই 2। এখানে আমরা x এর মান যদি 1 বসাই দেই তাহলে এখানে -1 চলে আসতেছে। এ প্লাস মাইনাসের কোনো ভুল হলো নাকি আবার দেখো তো তোমরা। মাইনাস কোস এক্স স্কয়ার, হ্যাঁ তাহলে এই মাইনাস মাইনাস কেটে যায়, শুধু তাহলে 1 হবে। থ্যাংক ইউ। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা কিছু। লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x, এটার অ্যান্সার 0 আসবে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ ln tan x ডিভাইড বাই ln x, এটার মান হবে 1। এখন আরেকটা নিয়ম আসে কি, যে অনেক সময় প্রশ্ন দেয় কিন্তু সেটা এরকম কঠিন সলভ করার মানে স্বাভাবিক নিয়মে সলভ করা যাচ্ছে না, আবার লপিটার রুলসও প্রয়োগ করা যাচ্ছে না, দেখা যাচ্ছে 0 ইন্টু ইনফিনিটিভ আকারে আছে, 0/0 আকারে নাই, তখন আমরা ওই জিনিসটাকে ভগ্নাংশে রূপান্তরিত করে অথবা নিচে ভাগ করে দিয়ে আমরা 0/0 অথবা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকারে নিয়ে আসবো। যেরকম ধরে নাও লিমিট x টেন্ডস টু a minus x into tan pi x divided by twice a। এখানে দেখতে পারতেছি এখানে যদি x এর মান যদি a বসাই তাহলে এটা 0 আসতেছে, আর এটা কত আসতেছে, এটা ইনফিনিটিভ আসে যাচ্ছে, তাহলে এটা 0 ইন্টু ইনফিনিটিভ আকারে। এখানে আমরা কি করব, এই জিনিসটাকে যদি আমরা হরে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে 0/0 আকারে নিয়ে আসা সম্ভব হচ্ছে। লিমিট x টেন্ডস টু a minus x divided by cot pi x divided by twice a। এখানে কিন্তু এটার মানও 0, এর মানও 0, তাহলে এটা 0/0 আকারে। তাহলে এখানে আমরা লপিটাস রুল খাটাতে পারবো। তাহলে লপিটাস রুল যদি দেই তাহলে -1 minus cos x স্কয়ার pi x divided by 2 twice a into pi divided by twice a। তাহলে আমরা কি থাকতেছে twice a by pi লিমিট x tends to a sin স্কয়ার pi x divided by twice a। এখানে x এর মান যদি a বসাই দেই তাহলে twice a by pi into sin স্কয়ার pi by 2, তাহলে এটার মান twice a by pi।
অ্যান্সার। এই লাইনটা এখানে টেনটাকে নিচে নিয়ে আসছি, নিয়ে আসার কারণে এখানে যে ইনফিনিটিভ ছিল 10π/2 মান ইনফিনিটিভ, কিন্তু কট এই π/2 মান হচ্ছে কত হয়, 0 হয়। তাহলে 0/0 ফর্মে আমরা নিয়ে আসতে পারছি। এরকম কয়েকটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। লিমিট x টেন্ডস টু 0 sin x ইন্টু ln x, এগুলো তোমরা যদি মানে হর যদি নিয়ে আসতে চাও, এটাকে 0/0 আকারেও নিয়ে আসা যায়, আবার ইনফিনিটিভ আকারেও নিয়ে আসা যায়। এরকম যদি 0/0 আকারে নিয়ে আসতে চাও, তাহলে sin x তো উপরে থাকবে, আর এখানে ln x এইভাবে করবা, তাহলে দেখবা 0/0 আকারে আসতেছে। অথবা ইনফিনিটিভ যোগের আকারে যদি নিয়ে আসতে চাও, তাহলে ln x ডিভাইডেড বাই 1/sin x এই আকারে নিয়ে আসবা, এটার অ্যান্সার 0 আসবে। আরেকটা দেখি, লিমিট x টেন্ডস টু 0 x tan 1/x, এটার মান 1 আসবে। লিমিট টেন্ডস টু 0 x স্কোয়ার ln x স্কোয়ার ইকুয়াল, এটার মান 0 আসবে। মানে অ্যান্সার গুলো লিখে দিচ্ছি, x টেন্ডস টু 0 tan x ইন্টু ln x, এটার মানও 0 আসবে। এখন একটা টাইপ দেখাচ্ছি আমি, সেই টাইপটা অ্যাডমিশনে তোমাদের মানে ইঞ্জিনিয়ারিং গুলোতে কেউ না কেউ একবার দেয়, সেটার কিন্তু অনেকে এটা পারে না। আশা করি তোমরা এবার পারবা ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে সামথিং টু দি পাওয়ার সামথিং আকারের আছে। যেরকম একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 cos x টু দি পাওয়ার 1/x, এখানে কি করব, এখানে পাওয়ার আছে, আমরা ln নিয়ে আসবো, লব অথবা ln নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা কি করব, এটার মান ধরি y is equal to limit x tends to a না x tends to 0 cos x to the power 1 divided by x, দুই পাশে যদি ln নাই তাহলে ln y is equal to limit x tends to 0 ln cos x to the power 1/x, পরের লাইনে 1/x টা সামনে চলে আসবে, limit x tends to 0 1/x ln cos x, এখানে আমরা এইভাবে লিখতে পারি ডিভাইড বাই x আকারে। এখন আমরা কি দেখতে পারতেছি, এটা যদি x এর মান যদি 0 বসাই, তাহলে এটা ln 1 আসে, ln 1 এর মান 0, x এর মান 0, তাহলে 0/0 আকারের। তাহলে এখানে আমরা লপিটাস রুল আমরা খাটাইতে পারবো, ln y is equal to limit x tends to 0 1/cos x into minus sin x divided by 1, পরের লাইনে ln y is equal to limit x tends to 0, এটার মান কি আসে, এটার মান আসে minus tan x, এখানে যদি x এর মান 0 বসাই তাহলে এটা 0 চলে আসে। সুতরাং ln y is equal to 0, তাহলে এর পরের লাইন আমরা কি লিখতে পারি, e to the power 0 is equal to y, অথবা e is equal to 1। সুতরাং এখানে y এটা ধরছিলাম, তাহলে এটার মান কি হচ্ছে, এটার মান সমান সমান 1 আসতেছে। অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে মানে এমসিকিউ গুলাতে এই অঙ্কটা মানে এই ধরনের এই টাইপের অঙ্ক দিয়ে দেয়। এমসিকিউ যখন আসবে তখন মানে তোমাদের একটা ট্রিক্স বলতেছি, সেটা হচ্ছে যে চোখ বন্ধ করে বলে দিতে পারবা ওটার অ্যান্সার 1, শুধু এমসিকিউ এর জন্য। কিন্তু যিনি প্রশ্নকর্তা তিনি যদি এখন খুব অমানবিক হন, তাহলে এমন একটা দিবেন যেটার মান 1 আসবে না, তখন করে দেখতে হবে। তাই এখন বাসায় কিছু প্র্যাকটিস করবা। limit x tends to 0 cos x to the power cos x, এটার মান 1 আসে। limit x tends to 0 x to the power 1/x, এটার মান আসবে ইনফিনিটিভ। limit x tends to ইনফিনিটিভ 1 plus 1/x,
টু দি পাওয়ার এক্স, এটার মান আসবে 1। তোমাদেরকে আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন এগুলো আমি শিখালাম না, মানে এগুলো তো তোমরা বইয়ে যা যা আসে সেগুলো করলেই হবে, ওই নিয়মের বাইরে আসে না। তারপরে তোমরা খেয়াল রাখবা যে সূত্র আকারে যদি না থাকে তাহলে কেমনে ম্যানিপুলেশন করে সূত্র আকারে নিয়ে আসা যায়, এগুলো প্র্যাকটিস করে তোমরা বুঝতে পারবা, মানে পারবা, অবশ্যই পারবা ইনশাল্লাহ। তারপরে কোথায় এক্স কে কি দ্বারা প্রতিস্থাপিত করতে হবে, এ সেক থিটা, এ ট্যান থিটা, এ সাইন থিটা, এগুলা দেখবা, অথবা এ কস থিটা কি দিয়ে প্রতিস্থাপিত করা হয়, এগুলা তো বইয়েই আছে, তাই বললাম না কিছু। তাহলে এখন একটা দেখা যাক যে অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন গুলা কি? এফ অফ এক্স কমা ওয়াই আকারের ফাংশন, যেগুলাকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এই আকারে প্রকাশ করা খুবই কঠিন হয়ে যায়, অথবা একদম অসম্ভবই হয়ে যায়। সেসব ফাংশনের ক্ষেত্রে তোমরা এমসিকিউ যদি এসব ম্যাথ আসে, এগুলো তো জানোই, 9 এই অধ্যায়ে মনে হয় আছে, এগুলো দেখবা যে অনেক বড় বড় হয়, কিন্তু এমসিকিউ এগুলো তুলে দেয়। এমসিকিউ এর জন্য আমি শর্টকাটে একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে ধরো একটা ফাংশন এক্স টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু পাওয়ার এক্স, এটাকে এই ফর্মে নিয়ে আসবা। তাহলে এই ফর্মে নিয়ে আসার জন্য ln নিতে হবে, ln x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু ln y টু দি পাওয়ার x। এখান থেকে পরের লাইনে কি হয়, x ln না y ln x, আর এটা এই পাশে নিয়ে আসলে x ln y সমান সমান 0 হয়। এরপরে তোমরা মানে এই আকারে আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা ডিফারেন্সিয়েশন কি হবে, মাইনাস উপরে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওই ফাংশনের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর হরে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ওই ফাংশনের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আশা করি তোমরা সবাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি সেটা তোমরা বোঝো, তাই না? শিখছো না? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে এখানে কি আসতেছে, ddx of f of x, y is equal to y ln x, একে x এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে y ডিভাইড বাই x মাইনাস ln y ডিভাইডেড বাই ln x মাইনাস x বাই y, এটাই অ্যান্সার। অথবা তোমরা এই মাইনাসটাকে এখানে নিয়ে যায় তোমরা ln y মাইনাস y ডিভাইড বাই x ln x মাইনাস x বাই y এই আকারে নিয়ে আসতে পারো। এটা শুধু এমসিকিউ এ খাটাবা। এই একইভাবে তোমরা বইয়ে যতগুলো আছে সেগুলো তোমরা এমসিকিউ এর জন্য প্র্যাকটিস করার ট্রাই করবা, দেখবা সহজেই 2-3 লাইনের মধ্যে হয়ে যাচ্ছে, যেগুলো অনেক বড় বড় ম্যাথ। তোমাদেরকে পর্যায়ক্রমিক অন্তরজ এগুলো করালাম না, কারণ এগুলো বইয়ের বাইরে কিন্তু, মানে যেসব নিয়ম আছে এই নিয়মের বাইরে কিন্তু আসে না। আর কোয়েশ্চেন ব্যাংক গুলা দেখবা যে একই, মানে ওই বইয়ের ম্যাথ গুলাই আসে বারবার। আচ্ছা, তাহলে এখন লঘুমান আর গুরুমান দেখা যাক, বা আর এর অ্যাপ্লিকেশন দেখা যাক। লঘুমান গুরুমান কি? লঘুমান হচ্ছে কোনো ফাংশনের মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে গুরুমান। কোনো একটা ফাংশন ধরে নাও এরকম, তার গ্রাফ এই টাইপের, এখানে ধরে নাও x ইজ ইকুয়াল টু a, এখানে x ইকুয়াল টু b, এখানে x ইকুয়াল টু 3 c। দেখা যাচ্ছে যে এই x এর মান যখন a থেকে b এর মধ্যে থাকে, তখন দেখতে পারতেছি f অফ x এর মান ক্রমাগত বাড়তেই আছে এই ব্যবধির ভিতরে, কিন্তু x এর মান a অথবা a কিন্তু না, কিন্তু এই জন্য দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, অথবা একে এভাবে প্রকাশ করা হয় বদ্ধ ব্যবধি। এখানে f অফ x এর মান বাড়তেই আছে, তাহলে এই a b ব্যবধির মধ্যে আমরা কি বলতে পারি, f অফ x টা ক্রমবর্ধমান। আর b আর c ব্যবধির মধ্যে দেখা যাচ্ছে
যে এক্স এর মান যতই বাড়তে আছে এভাবে এক্স এর মান তত কমতে আছে, তাহলে এটা আমরা বলতে পারি ক্রমহ্রাসমান। আর ক্রমবর্ধমান ফাংশনের যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এই অংশে সবগুলো বিন্দুতেই যদি অঙ্কিত স্পর্শক মানে ডিফারেন্সিয়েশন আমাদের কি করে, অঙ্কিত স্পর্শকের ঢালও আমাদেরকে রিপ্রেজেন্ট করে। এখানে প্রতিটা বিন্দুতেই অঙ্কিত স্পর্শকের ঢাল পজিটিভ আসবে আর এখানে নেগেটিভ আসবে। আর এই বিন্দুগুলোকে দেখো ফাংশনের দিক পরিবর্তিত হয়ে গেছে, এসব বিন্দুগুলোকে বলা হয় টার্নিং পয়েন্ট অথবা ক্রিটিক্যাল পয়েন্ট, বাংলায় চরম বিন্দু। আর এই টার্নিং পয়েন্ট গুলোতে আমাদের ফাংশনের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু থাকে। আর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর ব্যাপারটা কি, ধরে নাও এখানে আর ওই ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর যে বিন্দু থাকে সেখানে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে সেই স্পর্শকের ঢালটা কি হয়, 0 আসে। তারপরের বিন্দুই যদি আমরা স্পর্শকের ঢালটা আঁকি তাহলে হচ্ছে সেই ঢালটা আমাদের পজিটিভ আসতেছে, তার মানে এই বিন্দুর থেকে এই বিন্দুর মানটা বেশি, অবশ্যই বেশি। আর এই বিন্দুর মানটা ছিল সর্বনিম্ন, সুতরাং এটা হচ্ছে এই চরম বিন্দুটা আমাদের মিনিমাম ভ্যালু। আর এখানে আমরা ঢাল 0 আঁকালাম, মানে ঢাল 0 পাচ্ছি স্পর্শকের, পরের বিন্দুতে আমরা দেখতেছি ঢালটা নেগেটিভ, তার মানে এফ অফ এক্স এখানে কমতিছে। এফ অফ এক্স যেহেতু কমতিছে তাহলে বলতে পারি এরপরে হচ্ছে হ্রাসমান। তাহলে এইখানে যে চরম বিন্দুতে এফ অফ এক্স এর যে মানটা ছিল সেই মানটা আমাদের ছিল এই বিন্দুর তুলনায় বড়, এই বিন্দুগুলোর তুলনায় বড়, সুতরাং এটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। এখন আমাদের একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন দেখা যাক। একটা ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 5। এই ফাংশনটা গ্রাফ কেমন হবে, এই ফাংশনটা গ্রাফ হবে এরকম। আমরা যদি লঘুমান এবং গুরুমান যদি এই ফাংশনে বের করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে টার্নিং পয়েন্ট কোনটা। টার্নিং পয়েন্টে আমাদের কি হয়, আমাদের টার্নিং পয়েন্টে আমরা আগে দেখছি তো ওখানে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে সেই স্পর্শকের ঢালটা 0 আসে। আর সেই টার্নিং পয়েন্টের পরে যদি আমরা দেখি যে এখানে ডিডি এক্স অফ এফ এক্স যদি আমাদের পজিটিভ আসে তাহলে সেই আমাদের যে টার্নিং পয়েন্টে আমরা বের করছিলাম সেটা আমাদের মিনিমাম ভ্যালু। আর তারপরে যদি ঢালটা যদি পজিটিভ আসে মানে এরপরে বিন্দুগুলো তাহলে নিশ্চয়ই ছোট হবে যেহেতু নেগেটিভ আসতেছে, সুতরাং আমাদের এটা ছিল ম্যাক্সিমাম ভ্যালু আর এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। গ্রাফ দেখে আমরা বলতে পারতেছি কোনটা ম্যাক্সিমাম এবং কোনটা মিনিমাম, কিন্তু পরীক্ষার খাতাতে গ্রাফ দেখে তো আর হবে না, আমাদেরকে লিখতে হবে। তো সেই লেখার জন্য আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে 6x স্কোয়ার মাইনাস 18x প্লাস 12। এখানে আমাদের এই টার্নিং পয়েন্ট গুলোর জন্য এটা সমান 0, তাহলে 6x স্কোয়ার মাইনাস 18x প্লাস 12, এখানে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর মান আসে 2 আর 1। এখন আমাদেরকে করতে হবে কি, যে এখানে ঢালটা যে 0 হচ্ছে সে 0 পরে এই কথাটা কিন্তু একদম ইনফর্মাল, মানে যে ব্যাখ্যাটা দিচ্ছি সেটা কিন্তু মানে ঠিক না, কিন্তু তোমাদের আপাতত বোঝার জন্য আমি বলতেছি। সেটা হচ্ছে যে এখানে আমাদের ঢাল দেখতেছি 0, সেই 0 পরে আমাদের যখন আমরা মানে সেই ঢাল 0 ওই বিন্দুটা যদি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হয় তাহলে তারপরে আমাদের ঢাল কি হবে, নেগেটিভ আসতেছে। তাহলে 0 থেকে যেহেতু নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে সেই ঢালের পরিবর্তনের হার কি হবে, ঢালের পরিবর্তনের হারও নেগেটিভ হচ্ছে। সুতরাং আমাদের কি হবে, এফ ডাবল প্রাইম এক্স এটাও যদি আমাদের যদি নেগেটিভ আসে তাহলে বলতে পারবো যে বিন্দুর জন্য আমাদের এই ঢালেরও ঢাল যদি নেগেটিভ আসতেছে সেটাকে আমরা বলবো ম্যাক্সিমাম ভ্যালু। আর এখানে এক্স এর মান 0, মানে এই চরম বিন্দুর পরে ঢালটা বেড়ে যাচ্ছে, সুতরাং ঢালের পরিবর্তনের হার আমাদের কি হবে, পজিটিভ হবে। সুতরাং এখানে যে এক্স এর যে মানের জন্য আমাদের ঢালটা মানে ঢালের পরিবর্তনের হারটা আমাদের পজিটিভ আসতেছে সেটার জন্য আমরা পাবো হচ্ছে মিনিমাম ভ্যালু বা লঘুমান।
তাহলে আমরা এফ ডবল প্রাইম এক্স আমরা বের করি। এফ ডবল প্রাইম এক্স কত আসতেছে? 12x² মাইনাস 18। তাহলে এখানে আমরা যদি 2 বসাই তাহলে দেখতেছি এর মান আসতেছে 6, যেটা পজিটিভ। সুতরাং এখানে x এর মান 2 বসালে আমরা কি পাচ্ছি? মিনিমাম ভ্যালু পাচ্ছি। আর এফ ডবল প্রাইম 1 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে -6। সুতরাং এফ এর মান 1 হলে আমরা এখানে কি পাচ্ছি? ম্যাক্সিমাম ভ্যালু বা গুরুমান। তাহলে আমাদের গুরুমানটা কত হচ্ছে? গুরুমানটা হবে হচ্ছে এফ অফ 1। এফ অফ 1 কত আসে ওখানে বসে দেখি আমরা 10 হয়। আর এখানে এফ অফ 2 এর জন্য আমরা লঘুমান পাবো, যেটা হচ্ছে 9। তাহলে এই জন্য আমরা আপাতত এটা ইনফর্মাল কারণ, তাও বলতে পারি এই জন্য আমরা 2 বার করে আমরা ডিফারেন্সিয়েশন করে দেখে আমরা ঢালের পরের বৃদ্ধি কেমন হচ্ছে নাকি হ্রাস হচ্ছে সেটা আমরা দেখি, যদিও এই এক্সপ্লেনেশনটা ঠিক না। তাহলে এখন একটা এরকম একটা এটার অ্যাপ্লিকেশন দেখা যাক। তোমরা লেখো, কোন আকৃতির আর ব্যাসার্ধের ভূমি বিশিষ্ট তাঁবু তৈরি করতে সর্বনিম্ন কম পরিমাণ কাপড় ব্যবহার করতে চাইলে তাঁবুর উচ্চতা কেমন হবে, একে আর এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে এখানে কাপড়ের পরিমাণ সর্বনিম্ন করতে হবে। আর কাপড়ের পরিমাণ মানে কি দ্বারা আমরা বুঝবো? সেটা হচ্ছে তাঁবুর ক্ষেত্রফল দ্বারা, তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল দ্বারা। আর এখানে ক্ষেত্রফলটাই হবে হচ্ছে ওই আর এবং এইচ এর ফাংশন। আর সেই ফাংশনের মিনিমাম ভ্যালুই হবে, মিনিমাম ভ্যালু বের করতে পারলে আমরা বুঝবো সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে তাঁবুটা এরকম। এর ব্যাসার্ধ আর দেওয়া আছে, ধরলাম উচ্চতা হচ্ছে এইচ। এটা এইচ। তাহলে এই অংশটুকু দৈর্ঘ্য কত হবে? এই অংশটুকু দৈর্ঘ্য হবে √r² প্লাস h²। আর আমরা জানি তাঁবুর ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু পাই r ইন্টু √r² প্লাস h²। এখানে আমরা a সমান কি হচ্ছে? এটা কিসের ফাংশন হচ্ছে? আমাদের আর এবং এইচ এর ফাংশন হচ্ছে, কিন্তু এখানে আমাদেরকে এইচ বের করতে হবে। তাহলে এইচ কে আমাদেরকে অন্য কিছু দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। কি দ্বারা প্রতিস্থাপিত করব? এখানে আমরা আয়তন নিয়ে আসতে পারি। এটার আয়তন কি? v ইজ ইকুয়াল টু 1/3 পাই r²h। এখান থেকে h ইজ ইকুয়াল টু 3v ডিভাইড বাই পাই r²। এখন আমরা এই ফাংশনটার মিনিমাম ভ্যালু বের করার জন্য প্রথমে কি করছিলাম? প্রথমে টার্নিং পয়েন্টটা বের করছিলাম। টার্নিং পয়েন্টের পর দেখছি সেই টার্নিং পয়েন্টে স্পর্শকের আমাদের ঢাল কি ছিল? 0 ছিল। তারপরে যদি স্পর্শকের মানে ঢালটা যদি হয় মানে নেগেটিভ হয়, তাহলে আমরা বলবো সেটা ম্যাক্সিমাম। আর তারপরে স্পর্শকের ঢালটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে সেটা আমাদের ছিল মিনিমাম। মানে ঢালের পরিবর্তনের হারটা আমাদের পজিটিভ হলে সেটা মিনিমাম ভ্যালু হবে। তাহলে এখানে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে দেখা যাচ্ছে অনেক জটিল একটা ফর্মেট চলে আসতেছে। তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে আমাদের জটিল ফর্মটা আর আসতেছে না, আমরা সহজেই ডিফারেন্সিয়েশন করতে পারবো। r² প্লাস এখানে h এর মান বসাই দিলাম, হ্যাঁ r², 3v ডিভাইড বাই পাই r² হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি পাই r² r⁴ প্লাস পাই স্কোয়ার r², 9v², হ্যাঁ পাই স্কোয়ার ডিভাইড বাই পাই স্কোয়ার r²। এখানে r⁴, এখানে কি থাকতেছে? পাই স্কোয়ার r⁴ প্লাস 9v² ডিভাইডেড বাই r²। এখানে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে আমরা ওই টার্নিং পয়েন্টটা বের করতে পারবো ফাংশনের। এই ফাংশনে যেভাবে আমরা ওই ফাংশনে করছিলাম। তাহলে ddr অফ a² ইজ ইকুয়াল টু কত আসে? 4π² r³ মাইনাস 18v²
ডিভাইডেড বাই আর কিউব। টার্নিং পয়েন্টের জন্য এই মানটা হবে 0। হ্যাঁ থাকবে তো, এখানে r⁴ এখানে r², ওই জন্য r² থাকতেছে। কোথায়? ক্যালকুলেশন খালি ভুল হয় আমার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 4 পাই স্কোয়ার আর কিউব 18 ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর কিউব ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব ইকুয়াল টু, তাহলে এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব r⁶ হবে ডিভাইড বাই 18। তাহলে ভি সমান কি আসে? √2 ডিভাইড বাই 3 আসবে পাই আর কিউব। এখন আমরা আগের মতো আবার দেখব যে এটার পরিবর্তনের হার নেগেটিভ হয় কিনা পজিটিভ হয়। এটা পরিবর্তনের হার যদি আমাদের নেগেটিভ আসে তাহলে বুঝবো সেটা ম্যাক্সিমাম ভ্যালু ছিল, আর যদি পজিটিভ আসে তাহলে আমরা বুঝবো যে ওইটা মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। সুতরাং আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করে দেখি। d2 dr² of a square is equal to 12 pi square r² plus 54 v square divided by r⁴। এখানে দেখা যাচ্ছে যে আর এর মান যেটাই হোক না কেন সব সময় এটার মান 0 থেকে বড় আসতেছে। সুতরাং এখানে যে সম্পর্কটা আমরা বের করছি টার্নিং পয়েন্টে, সেই সম্পর্কটার জন্য আমরা √2 ডিভাইড বাই 3। সুতরাং আমরা বলতে পারি এখানে ভি এবং আর এর মধ্যে যে সম্পর্ক পাইছিলাম সেই সম্পর্ক থেকে আমরা সবসময় এই তাঁবুর সর্বনিম্ন ক্ষেত্রফলের কাপড় পাবো। তাহলে এই ভি এর মানটা আমরা যদি এইচ এর এখানে বসাই দেই, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3 ডিভাইড বাই পাই r² ইন্টু √2 ডিভাইড 3 ইন্টু পাই আর কিউব সমান সমান √2 ইন্টু আর। সুতরাং h ইজ ইকুয়াল টু √2, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক। এটা এখানে আমরা যে আগের ফাংশনটা যে আমরা দেখছিলাম যে এই বিন্দুটা এখানে আমাদের স্পর্শক আঁকলে তার ঢাল আমাদের 0 আসে, তারপরে আমাদের ঢাল কি আসবে? পজিটিভ আসবে। তার মানে ঢাল 0 থেকে যেহেতু পজিটিভ হচ্ছে তাহলে ঢালেরও পরিবর্তনের হার আমাদের পজিটিভ আসতেছে, আর সেটা আসলে আমাদের এই বিন্দুটা আমাদের ছিল মিনিমাম ভ্যালু। তো একই কারণে আমরা এখানে যে আমরা টার্নিং পয়েন্টের যে স্পর্শকের ঢাল মানে যে স্পর্শক বের করছিলাম সেটার ঢালে আমরা পরিবর্তনের হার আমরা দেখতেছি যে নেগেটিভ আসে কিনা পজিটিভ আসে। এই জন্য আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করছি, এটাকে ডিফারেন্সিয়েশন করে আমাদের এটা আসছে 12 পাই স্কয়ার r² প্লাস 54 ভি স্কয়ার ডিভাইড বাই r⁴। সুতরাং এটাই আমাদের নির্ণয় সম্পর্ক। আর ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন তো তোমরা জানোই যে বেগ, ত্বরণ এগুলা নির্ণয়ের জন্য, আবার অনেক সময় অনেক কিছুর মানে ক্ষেত্রফল নির্ণয়ে হার বের করতে বলে, যখন একটা ত্রিভুজ অথবা একটা বৃত্তের ব্যাসার্ধ এগুলা বৃদ্ধির হার দেওয়া থাকলে সেগুলোর ক্ষেত্রফল নির্ণয়ে হার বের করতে বলে। এগুলা ম্যাথ আশা করি তোমরা পারবাই, মানে এগুলা বইয়েও আছে অনেকগুলা। এখন আমি ভাবছিলাম এই ভিতরে টাইম কভার করতে পারবো না, তাই প্যারামেট্রিক ফাংশনটা আর এগুলা ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ এগুলো আমি স্কিপ করে গেছিলাম, সেগুলো একটু দেখা যাক। প্যারামেট্রিক ফাংশন তো তোমরা জানোই যে এক্স আর ওয়াই এই দুটা হচ্ছে অন্য একটা জিনিসের ফাংশন হবে। এক্স ইজিক্যাল এক্স হবে ধরলাও একটা প্যারামিটার টি এর ফাংশন, ওয়াই আরেকটা প্যারামিটার মানে ওই প্যারামিটার টি এর ফাংশন। তাহলে ডিডি এক্স অফ ওয়াই হবে কি? এটা ডিভাইড বাই ডিডিটি অফ এক্স। এগুলো তো তোমরা জানো একটা ম্যাথমেটিক্যাল দেখা যাক। ধরো
sin x সমান সমান 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, তারপর tan y ইজ ইকুয়াল টু টোয়াইস টি ডিভাইড বাই 1 মাইনাস টি স্কোয়ার দেওয়া আছে। এখানে আমাদেরকে ডিডিটি এক্স অফ ওয়াই সমান কত বের করতে হবে। তাহলে বের করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এক্স কে টি এর ফাংশন হিসাবে একটা সম্পর্ক দেখাতে হবে, ওয়াই কেও টি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। সেটার জন্য আমরা কি করতে পারি, sin x is equal to twice t divided by 1 plus t square, এখানে x equal to sin inverse of twice t divided by 1 plus t square। এখান থেকে আমরা কি লিখতে পারি, x is equal to 2 tan inverse of t। তারপর ওইখানে tan y এরটা দেখি, tan y is equal to twice t divided by 1 minus t square। এখান থেকে y is equal to tan inverse of twice t divided by 1 minus t square। এখান থেকে আমরা লিখতে পারি y is equal to 2 tan inverse of t। সুতরাং এখানে আমরা এটা বের করতে হবে, এটা বের করার জন্য আগে আমাদেরকে এটা বের করতে হবে, তারপর এটা বের করতে হবে, আর ওই দুটা ভাগ করে দিলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তাহলে ddt of x is equal to 2 divided by 1 plus t square। এখানেও ddt of y is equal to 2 divided by 1 plus t square। সুতরাং ddx of y is equal to ddt of y divided by ddt of x। এই দুটা ভাগ করে দিলে আমাদের অ্যান্সার আসে 1। এটাই অ্যান্সার। এই একইভাবে আমরা করতে পারি কি, কোন একটা ফাংশনের সাপেক্ষে আরেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে পারি, এটাও ওই একই রকমই হবে। ধরো একটা ফাংশন f of x দেওয়া আছে, একটা ফাংশন g of x দেওয়া আছে, তাহলে বলল যে g of x এর সাপেক্ষে f of x কে অন্তরীকরণ করতে হবে। সেটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে dd f of x g of x is equal to ddx of f of x divided by ddx of g of x। ধরো একটা প্রবলেম, sin inverse of twice x divided by 1 plus x square, ওই আগেরটার মতোই, এর সাপেক্ষে tan inverse of twice x divided by 1 minus x square এর অন্তরীকরণ করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, এই দুটারই x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটাকে আমরা যদি করি তাহলে এটার মান কি আসে, এটার মান আমরা পাই হচ্ছে 2 tan inverse of x সমান সমান 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। এটাও আমরা পাই হচ্ছে 2 tan inverse of x। এখানে ddx of tan inverse of x is equal to 2 divided by 1 plus x square। সুতরাং এটার আমাদের অ্যান্সার কি আসতেছে, d of d sin inverse of twice x 1 plus x square। এই দুটো ভাগ করে দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসতেছে, এই অ্যান্সারটা হচ্ছে 1। এখন ডিফারেন্সিয়েশনের একটা অ্যাপ্লিকেশন দেখা যাক, যে ওই পরিবর্তনের হার এসব থেকে সম্পর্কিত একটা ম্যাথ। লেখো সবাই। এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার বেগে
40 মিটার উঁচু টাওয়ারের পাদদেশের দিকে হাঁটছে, সে যখন টাওয়ারের পাদদেশ থেকে 30 মিটার দূরে, তখন টাওয়ারের শীর্ষের নিকটবর্তী হওয়ার বেগ কত? তাহলে আমাদের এখানে কি করতে হচ্ছে, এটা একটা টাওয়ার 40 মিটার উঁচু, একটা লোক এই পথে যাচ্ছে, লোক কেমনে আঁকায়, লোক, এই লোক এখানে এইদিকে যাচ্ছে, হ্যাঁ টাওয়ারের কাছাকাছি যাচ্ছে। একই সাথে আমাদের দেখতে পাচ্ছি যে এই টাওয়ারের শীর্ষ থেকে দূরত্ব তার কমে যাচ্ছে। এখানে যে এই ওয়াইয়ের মান যে কমে যাচ্ছে, মানে এই এটার মান যে কমে যাচ্ছে, এটার মান কমে যাওয়ার মানে এটা কমে যাওয়ার হার মানে যখন 30 মিটার দূরে থাকবে তখন সেটার আমাদের মান বের করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ধরে নাও এটার মান এখানে হচ্ছে আমাদের এক্স দূরে আছে, এটার মান ধরলাম এল। তাহলে এল সমান কত হচ্ছে, এক্স স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস 40 স্কয়ার। পরের লাইনে আমরা স্কয়ার করে দিলাম এক্স স্কয়ার প্লাস 40 স্কয়ার। এখানে আমাদেরকে কি বের করতে হবে, ডিএল ডিভাইড বাই ডিটি। আমাদেরকে ডিএক্স ডিটি দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 4 কিলোমিটার পার আওয়ার। 4 কিলোমিটার পার আওয়ার মানে কত, 4000 ডিভাইড বাই 3600। তাহলে এটা বের করার জন্য আমাদেরকে প্রথমে ডিফারেন্সিয়েট করতে হবে, টুয়াইস এল ইন্টু ডিডিটি অফ এল সমান টুয়াইস এক্স ইন্টু ডিডিএক্স ডিডিটি অফ এক্স। পরের লাইনে ডিএল ডিডিটি অফ এল সমান এক্স ডিভাইডেড বাই এল ইন্টু ডিটি অফ এক্স। এখানে এল এর মান আমরা কি, যখন 30 মিটার দূরে ছিল তখন আমাদের এল এর মান কত হবে, এল এর মান হবে হচ্ছে রুট ওভার 30 স্কয়ার প্লাস 40 স্কয়ার। আর এক্স এর মান তো 30 মানে 30 দেওয়াই আছে। আর ডিএক্স ডিটির মান আমরা এখানে বের করলাম 4000 ডিভাইড বাই 3600। তাহলে এটার মান কত আছে, কেউ একজন ক্যালকুলেশন করো তো। 2/3, হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার। আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল।